ঢাকা শহরের চিরচেনা রূপটা বৃষ্টির দিনে আরও বেশি রূপক হয়ে ওঠে, বিশেষ করে আষাঢ়ের এই মেঘলা সন্ধ্যায় যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে। তখন পিচতলা রাজপথে জ্যাম, হেডলাইটের হলুদ আলো আর নিয়নের প্রতিফলনের পুরো শহরটাকে একটা বিশাল মনস্তাত্ত্বিক গোলকধাঁধার মতন মনে হয়। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন নাগরিক কোলাহলের উপর একটা ভারী পর্দা টেনে দিতে চাইছে। গুলশানের এক অত্যন্ত অভিজাত এবং সুরক্ষিত রেস্তোরাঁ, দ্য ভেলভেট রুম। রেস্তোরাঁটি ভেতরে মৃদু আলো, হালকা ক্লাসিক্যাল মিউজিক আর দামি পারফিউমের সুবাসে এক কৃত্রিম এবং বিলাসবহুল শান্তি বজায় রাখছে। ঠিক মাঝখানে কাচঘেরা ভিআইপি কেবিনটিতে বসে আছে শহরের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট কুইন এবং বিল্ডার জামিল আকবর। তার চওড়া মুখায়ব, দামি স্যুট আর আঙুলে হীরের আংটি তার সামাজিক প্রতিপত্তির কথা জানান দিচ্ছে। তবে এই অভিজাত্যের অন্তরালে যে এক অন্ধকার অপরাধ জগৎ লুকিয়ে আছে তা বাইরে কেউ জানে না। কেবিনের ঠিক বাইরে চারজন সশস্ত্র বডিগার্ড সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের চোখ সারাক্ষণ চারিপাশে মানুষের উপর ঘুরছে। জামিল আকবর সাধারণত একা কোথাও যায় না এবং তার সুরক্ষার কোনো কমতি রাখেন না। তিনি টেবিলের ওপর রাখা তার আইপ্যাডে একটি নতুন প্রজেক্ট ব্লুপ্রিন্ট দেখছিলেন। ঠিক তখনই তার ব্যক্তিগত ফোনটি একটি মৃদু ভাইব্রেশন হলো। জামিল আকবর প্রথমে ভেবেছিলেন কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই তার ভুরু কুঁচকে গেল। কোনো নাম্বার নেই, শুধু আননোন লেখা। তিনি কলটি রিসিভ করলেন না, বরং মেসেজের ইনবক্সে চেক করলেন। সেখানে একটি ফাইল এসেছে, মাত্র 4 সেকেন্ডে একটি এনক্রিপ্টেড ভিডিও ক্লিপ। তিনি ফাইলটি ক্লিক করলেন। ভিডিওটি চালু হতেই জামিল আকবরের হাতের আইপ্যাড টেবিলের উপর পড়ে গেল। তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঠান্ডা ঘাম নেমে এলো। চওড়া মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ভিডিওতে কোনো মানুষের মুখ নেই। সেখানে দেখা যাচ্ছে একটা জ্বলন্ত কাঠের বাড়ি, যার ভিতর থেকে একটা 12 বছরের শিশু কান্নার আওয়াজ আসছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে 12 বছর আগে একটি ডায়েরির পাতা, যেখানে জামিল আকবরের নিজের হাতের সই স্পষ্ট। ভিডিওর ঠিক নিচে একটি টেক্সট মেসেজ ভেসে উঠল। রেস্তোরাঁর পিছনের নির্জন গলির মাথায় একটি কালো সেডান গাড়ি দাঁড়িয়ে আছে। লোকজন নিয়ে আসার ভুল করবেন না। যদি আপনারা আগামীকালের সকালে সূর্য দেখতে ইচ্ছে থাকে তবে একাকী আসুন। তোমাদের লোকজনের পাপের আয়ু ফুরিয়ে এসেছে। জামিল আকবর ধরফর করে আসন ছেড়ে উঠলেন। তার ভেতরে সমস্ত অহংকার আর ক্ষমতা যেন এই 4 সেকেন্ডের ভিডিওর কাছে ধূলিসাৎ হয়ে গেছে। অতীতের এক ভয়ঙ্কর ভূত তার সামনে এসে দাঁড়িয়েছে, যাকে তিনি বহু বছর আগে মৃত্যু বলে ধরে নিয়েছিলেন। বডিগার্ডদের প্রধান রানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকল। বসের মুখে এই অদ্ভুত পরিবর্তন দেখে সে কিছুটা ঘাবড়ে গেল। স্যার, কোনো সমস্যা? আপনার শরীর খারাপ লাগছে? আমরা কি গাড়ি রেডি করব? রানা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলো। জামিল আকবর তার গলার টাইটা কিছুটা আলগা করলেন। তার শুকনো গলা দিয়ে ঠিক মতন আওয়াজ বের হচ্ছিল না। তিনি নিজেকে সামলে নিয়ে একটু কড়া গলায় বললেন, না, তোমরা এখানেই বসো, কেউ আমার সাথে আসবে না। আমি রেস্তোরাঁর পেছনের এক্সিট দিয়ে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। একজন বিশেষ বিদেশি ক্লায়েন্ট এসেছেন, তিনি একাকী দেখা করতে চান। ইটস অ্যান অর্ডার রানা, আমার পিছে কেউ এক কদমও বাড়াবে না। বডিগার্ডরা কিছুটা অবাক এবং সন্দিহান হলেও বসের এই কঠোর আদেশ অমান্য করার সাহস পেল না। জামিল আকবর দ্রুত পায়ে কেবিন থেকে বের হয়ে রেস্তোরাঁর পেছনে সার্ভিস রোড দিয়ে বাইরে গলিতে পা রাখলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। গলির ভেতরে সোডিয়াম লাইটের আলো বৃষ্টির ছাটে কাঁপছে। জামিল আকবর ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলেন। গলির ঠিক শেষ মাথায়, যেখানে অন্ধকারের তীব্রতা বেশি, সেখানে একটি কালো রঙের সাধারণ সেডান গাড়ি স্টার্ট বন্ধ করে দাঁড়িয়েছিল। গাড়ির গ্লাসগুলো সম্পূর্ণ কালো ফিল্মের ঢাকা। জামিল আকবর এদিক ওদিক তাকিয়ে চোরের মতন দ্রুত পায়ে গিয়ে গাড়ির পেছনের সিটের দরজা খুলে ভেতরে উঠে বসলেন।
গাড়ির ভেতরের পরিবেশটা অদ্ভুত রকমের ঠান্ডা এবং নিস্তব্ধ। এসিটা ফুল স্পিডেই চলছে, যার কারণে বাইরের বৃষ্টির শব্দও ভেতরে ঢুকতে পারছে না। ড্রাইভিং সিটে একজন যুবক বসে আছে। তার মাথায় একটি কালো ক্যাপ, চোখে চশমা। ব্ল্যাক ভিউ মিররে শুধু তার ঠান্ডা এবং শান্ত স্থির দুটি চোখ দেখা যাচ্ছে। সেই চোখে কোনো রাগ বা উত্তেজনা নেই, আছে এক গভীর ভয়ানক শূন্যতা। তুমি কে? যা চেয়েছো আমি তাই করেছি। একা এসেছি। দয়া করে ওই ডায়েরি আর ভিডিওটা আর কারো সামনে এনো না। আমার পরিবার, আমার 1000 কোটি টাকার বিজনেস সব ধ্বংস হয়ে যাবে। তুমি কত টাকা চাও বলো? 1 কোটি, 5 কোটি? আমি এখনই ক্যাশ রেডি করে দেবো। ড্রাইভিং সিটে বসা যুবকটি, যার আসল নাম শাকিল মাহমুদ, জামিল আকবর, কোনো কথার উত্তর দিল না। সে তার পকেট থেকে একটি ছোট্ট রিমোট বের করে গাড়ির পেছনের দরজার চাইল্ড লকটা অ্যাক্টিভ করে দিল। তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় চাবিতে মোচড় দিয়ে গাড়িটি স্টার্ট দিল। গাড়িটা ধীরে ধীরে গলি থেকে বের হয়ে প্রগতি সরণির মূল সড়কের জ্যামের ভেতরে মিশে গেল। জামিল আকবর সিটের সাথে লেপ্টে রইল। তার মনে হতে লাগলো কোনো এক অদৃশ্য এবং লোহার শিকল তাকে আষ্টে পিষ্টে বেঁধে কোনো এক অন্ধকার এবং অজানা গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তাই নেই। পরের দিন সকাল ঠিক 9টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ইয়ংয়ের 4 নম্বর জোন কোঅর্ডিনেটেড অফিস কক্ষ। রুমের ভেতরে থমথমে বাতাস কাঁপিয়ে ডিসি সাহেব টেবিলের উপর জামিল আকবরের নিখোঁজ হওয়ার প্রাথমিক ডায়েরির ফাইলটা ছুঁড়ে মারলেন। তার সামনে অত্যন্ত সোজা এবং গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সাব ইন্সপেক্টর মায়া চৌধুরী। মায়ার পরনে ডিবির ফর্মাল জ্যাকেট, চুলে শক্ত করে বাঁধা পনিটেল। গত রাতে সে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু তার তীক্ষ্ণ এবং শিকারী চোখের দৃষ্টিতে ক্লান্তির কোনো চিহ্নই নেই। মায়া, 24 ঘন্টা পার হয়ে গেছে, অথচ শহরের একজন শীর্ষ রিয়েল এস্টেট বিজনেসম্যানের কোনো খোঁজ নেই। মিনিস্টার থেকে প্রতি 10 মিনিটে ফোন আসছে। মিডিয়া অলরেডি ক্রাইম রিপোর্টিং শুরু করে দিয়েছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। রেস্তোরাঁর বডিগার্ডরা বলেছে জামিল আকবর নিজেই নাকি পেছনের দরজা দিয়ে হেঁটে গিয়ে কোনো এক গাড়িতে উঠেছেন। সিসিটিভি ফুটেজও কোনো জোর জবরদস্তি বা কিডন্যাপিংয়ের চিহ্ন নেই। হাউ ইজ দিস পসিবল? একটা মানুষ কি বাতাসে মিলিয়ে গেল? মায়া এক কদম এগিয়ে টেবিল থেকে ফাইলটা তুলে নিল। সে শান্ত, ক্লান্ত, দৃঢ় গলায় উত্তর দিল, স্যার, একে সাধারণ অপহরণ বা কিডন্যাপিং বলাটা টেকনিক্যালি ভুল হবে। এটা অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত এক ধরনের সাইকোলজিক্যাল ট্র্যাপ। জামিল আকবরের মতো একজন ধুরন্ধর, প্রভাবশালী এবং 4 জন সশস্ত্র বডিগার্ড নিয়ে চলা মানুষ কখনো কোনো সাধারণ হুমকিতে এভাবে নিজের সুরক্ষা ছেড়ে একাকী অন্ধকারের মধ্যে হেঁটে যাবে না। তাকে এমন কিছু দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে যা তার জীবনের চেয়েও দামি। অপরাধী তাকে শারীরিক শক্তির জোরে নয়, বরং মানসিক শক্তির জোরে বাধ্য করেছে নিজের পায়ে হেঁটে ফাঁদে গিয়ে বসতে। আমি কোনো থিওরি বা লজিক শুনতে চাই না মায়া, আমার রেজাল্ট চাই। রেস্তোরাঁর সেই ভিআইপি কেবিন থেকে তোমরা কি আলামত পেয়েছো? মায়া তার পকেট থেকে একটা ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগ মোড়ানো ছোট্ট কাগজের চিরকুট বের করে টেবিলের উপর রাখল। জামিল আকবরের ফেলে যাওয়া আইপ্যাডের কভারের ভেতর থেকে এটি উদ্ধার করা হয়েছিল। চিরকুটে কোনো হাতের লেখা নেই। কম্পিউটারে টাইপ করা অক্ষরে ঠান্ডা ভাষায় লেখা রয়েছে, তোমাদের লোকজনের বাপের আয়ু ফুরিয়ে এসেছে, হিসেব নেয়ার সময় শুরু। স্যার, এই চিরকুটের ভাষা এবং জামিল আকবরের নিখোঁজ হওয়া দুটোই ইঙ্গিত করছে যে এর পেছনে কোনো মুক্তিপণের বিষয় নেই। অপরাধী যদি টাকা চাইতো তবে বডিগার্ডদের মাধ্যমেই ডিমান্ড নোট পাঠাতো। এটা কোনো পুরনো এবং গভীর অতীত থেকে উঠে আসা প্রতিশোধের খেলা, আর আমি সেই অতীতের শেষ সীমানা পর্যন্ত যাব স্যার। ডিসি সাহেব মায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তিনি জানেন মায়া চৌধুরী ডিবির অন্যতম সেরা ইনভেস্টিগেটর, যে একবার কোনো কেসের পেছনে লাগলে তা শেষ না করেই ছাড়ে না। ঠিক আছে মায়া, এই কেসের পুরো দায়িত্ব তোমাকে দেওয়া হলো। স্পেশাল ফোর্সের যত সাপোর্ট লাগে তুমি পাবে, কিন্তু মনে রেখো আগামী 48 ঘন্টার মধ্যে আমার প্রোগ্রেস চাই। ইয়েস স্যার।
মায়া স্যালুট দিয়ে অফিস কক্ষ থেকে বের হয়ে এলো। করিডর দিয়ে হাঁটার সময় তার চোখের সামনে শুধু ভাসছিল সেই চিরকুটের লেখাটা। তোমাদের লোকজনের বাপের আয়ু ফুরিয়ে এসেছে, হিসেব নেয়ার সময় শুরু। মায়া বুঝতে পারল এই শহরের বুকে এক নতুন ছায়া কিশোরী তার খেলা শুরু করেছে এবং এই খেলার প্রথম চালটি অত্যন্ত নিখুঁতভাবে চালনা করা হয়েছে। মায়া মনোযোগ সহকারে কাজ শুরু করে দিল। ডিসি সাহেব জানতো মায়া একবার যে কাজটা হাতে নেয় সেটা শেষ করেই দম নেয়। এতটাই দক্ষ আর ইন্টেলিজেন্স মায়া চৌধুরী। মায়া মনোযোগ সহকারে কাজ শুরু করে দিল। ডিসি সাহেব জানতো মায়া একবার যে কাজে হাত দেয় সেটা শেষ না করে দম নেয় না। এতটাই দক্ষ আর ইন্টেলিজেন্ট অফিসার মায়া চৌধুরী। জামিল আকবরের নিখোঁজ হওয়ার পরে কেটে গেল পুরো একটা সপ্তাহ। ঢাকা শহরের চিরচেনা ব্যস্ততা, ট্রাফিকের ক্লান্তি আর নিয়ন আলোর ঝলকানিতে সেই রহস্যময় আষাঢ়ের রাতটি ঢাকা পড়ে গেলেও ডিবি পুলিশের হেডকোয়ার্টারে 4 নম্বর ইন্টারগেশন সেলটি এখনও আলো জ্বলছে। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ফাইল, শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজ, প্রিন্ট আউট এবং জামিল আকবরের বিগত 10 বছরের ব্যবসায়িক লেনদেন খতিয়ান। মায়া চৌধুরী তার চশমাটা টেবিলের উপর রাখল। গত 48 ঘন্টা সে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে। তার চোখের নিচে কালচে ছায়া পড়েছে, কিন্তু দৃষ্টিতে এখনও সেই শিকারী বাজের তীক্ষ্ণতা। সে ভালো করেই জানে জামিল আকবরের মতন একজন ধুরন্ধর এবং প্রভাবশালী মানুষ কোনো সাধারণ হুমকিতে এভাবে নিজের বডিগার্ড ফেলে একাকী কোনো অজানা গাড়িতে গিয়ে উঠবে না। হঠাৎ দরজায় টোকা পড়ল। মায়ার বিশ্বস্ত কনস্টেবল রাফিক ভেতরে ঢুকলো। তার হাতে একটি নতুন ফাইল এবং একটি নীল রঙের খাম। ম্যাডাম, একটা নতুন আপডেট আছে, তবে জিনিসটা একটু অদ্ভুত এবং আকাঙ্ক্ষাজনক। কি অদ্ভুত রফিক? জামিল আকবরের গাড়ির কোনো সন্ধান পাওয়া গেছে? না ম্যাডাম, গাড়ির কোনো টেস্ট নেই। অপরাধী এতটাই চতুর যে সে গুলশান আর প্রাকৃতিক সারণী সিসিটিভি ক্যামেরার রাইড ডিসপ্লেনগুলো খুব ভালো করে জানত। গাড়িটি বাড্ডা পার হওয়ার পর যেন বাতাসে মিশে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই নীল খামটা আজ সকালে ঠিক 8:30টায় বিজয়নগরে একজন টায়ার ব্যবসায়ী নামক মনসুর আলী তার অফিসের সামনে গাড়ি থেকে নামার সময় নিখোঁজ হয়ে যান। মায়ার কপাল কুঁচকে গেল। মনসুর আলী? তার সাথে জামিল আকবরের কোনো ব্যবসায়িক বা পারিবারিক যোগাযোগ আছে? কাগজে কলমে কোনো যোগাযোগ নেই ম্যাডাম। জামিল আকবর রিয়েল অ্যাসিস্ট্যান্ট জায়ান্ট, আর মনসুর আলী পুরাতন ঢাকা কেন্দ্রীয় টায়ার এক্সপোর্টার। কিন্তু মনসুর আলী বিয়ে আমাদের জানিয়েছেন নিখোঁজ হওয়ার পরই ঠিক 10 মিনিট আগে মনসুর আলীর টেবিলে এই নীল খামটা পাওয়া গিয়েছিল। ভেতরে কোনো চিঠি নেই, শুধু একটা শব্দ টাইপ করা, দ্বিতীয়। আর তার নিচে ঠিক জামিল আকবরের কেবিনে পাওয়া চিরকুটের মতো লেখা আছে, তোমাদের লোকজনের পাপের আয়ও ফুরিয়ে এসেছে, হিসাব নেওয়ার সময় শুরু। মায়ার নীল খামটা হাতে নিল। কাগজের টেক্সচারটা খুব সাধারণ, যে কোনো সাধারণ স্টেশনারি দোকানেতেই এটা পাওয়া যায়। অপরাধী ইচ্ছে করেই এমন কিছু ব্যবহার করেছে যা দিয়ে তাকে ট্র্যাক করা অসম্ভব। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে ঘরের দেওয়ালে টাঙানো বিশাল বোর্ডের জামিল আকবর এবং মনসুর আলীর ছবির পাশাপাশি পিন দিয়ে আটকালো। দুটো সম্পূর্ণ আলাদা মানুষ, আলাদা ব্যবসা, আলাদা লাইফস্টাইল, কিন্তু অপরাধী এক। তার মানে তাদের কানেকশন ব্যবসায়িক নয়, কানেকশনটা অন্য কোথাও। কোথায় কালেকশন? এটাই তো আমাদের বের করতে হবে। তুমি এক কাজ করো, এদের দুজনের অতীত লাইফ বের করো। আজ থেকে 10 বা 15 বছর আগে এরা কোথায় ছিল, কি করতো, কোনো কমন মামলা বা কোনো কমন গ্রামের সাথে এদের যোগাযোগ ছিল কি না, সব আমার আগামী 3 ঘন্টার মধ্যে চাই। রাফিক স্যালুট দিয়ে চলে গেল। মায়া জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন সকালের রোদে তপ্ত হতে শুরু করেছে। মায়ার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে অপরাধী কোনো সাধারণ খুনি বা অপহরণকারী নয়। সে একজন দক্ষ দাবারুর মতন চাল চেলেছে, যেখানে প্রতিটি গুটি অত্যন্ত নিখুঁতভাবে
হিসেব করে চাল করা হয়েছে। ঠিক 3 ঘন্টা পর ডিবির ডাটাবেস এবং পুরনো আর্কাইভে ঘেটে রাফিক যে তথ্য নিয়ে এলো তা মায়া পুরো তদন্তর মোড় ঘুরিয়ে দিল। ম্যাডাম, আপনি ঠিকই ধরেছিলেন। আজ থেকে ঠিক 12 বছর আগে, অর্থাৎ 2014 সালে মনসুর আলী আর জামিল আকবর দুজনেই একটা বিশেষ ঘটনার সাথে জড়িত ছিলেন। তখন জামিল আকবরের আজকের মতো বড় বিল্ডার ছিলেন না। তিনি বাড়িয়া অঞ্চলের জমি দখল এবং বালু মাহালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন, আর মনসুর আলী ছিলেন তার সেই অবৈধ টাকার অন্যতম ফ্রাইন্সার। বড়িয়া গ্রাম? মায়ার মনের ভেতরে একটা ঘন্টা বেজে উঠল। সেখানে কি হয়েছিল 12 বছর আগে? সেখানে একটা বিশাল জমি সংক্রামক জালিয়াতি এবং হত্যাকাণ্ড ঘটিয়েছিল ম্যাডাম। বাড়িয়া গ্রামের একটা পুরো মধ্যবিত্তকে পারিবারিক রাতামতো উচ্ছেদ করা, তাদের জন্য বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। আগুনে পুড়ে সেই পরিবারের কর্তা এবং তার স্ত্রী মারা যান। কাগজে কলমে সেটাকে বৈদ্যুতিক শর্ট সার্কিট লেগে লাগানো আগুন বলে ধামাচাপা দেওয়া হয়েছিল। তখনকার লোকাল পুলিশ জামিল আকবরের পকেটে ছিল, তাই কোনো চার্জশিট হয়নি। কিন্তু সেই আগুনে পড়ে যাওয়া দম্পতির একটা 12 বছরের ছেলে ছিল, তার নাম ছিল শাকিল মাহমুদ। মায়া ফাইলের পাতা উল্টাতে লাগলো। বেরিয়া গ্রামে সেই আগুন পোড়া বাড়ি, সাদা কালো ছবিগুলো দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ক্ষমতার লোভে মানুষ কতটা নৃশংস হতে পারে এই ছবিগুলোই তার প্রমাণ। সেই ছেলেটার মানে শাকিল মাহমুদের কি হয়েছিল রফিক? সেটা তো সবচেয়ে বড় রহস্য ম্যাডাম। ঘটনার পর থেকে সেই ছেলেটার আর কোনো খবর পাওয়া যায়নি। লোকাল ইউনিয়ন পুলিশের রেকর্ড তাকে নিখোঁজ এবং পরবর্তীতে মৃত বলে ধারণ করা হয়েছিল। যদি সে বেঁচে থাকতো তবে আজ তার বয়স হতো 24 বা 25 বছর। মায়া বোর্ডের দিকে তাকালো। জামিল আকবর, মনসুর আলী এবং মাঝখানে 12 বছর আগের সেই অগ্নিকাণ্ড। বৃত্তটা সম্পূর্ণ হতে শুরু করেছে। মায়া ঠান্ডা গলায় বলল, সে মরেনি রফিক, সে বেঁচে আছে। 12 বছর ধরে সেই আগুনের প্রতিশোধ বুকে নিয়ে বড় হয়েছে। সে নিজেকে তৈরি করেছে, অপরাধীদের দুর্বলতা খুঁজে বের করেছে, আর এখন সে একে একে তাদের স্বীকার করছে। জামিল আকবর ছিল প্রথম, মনসুর আলী দ্বিতীয়, তার মানে এই তালিকায় আরও কেউ আছে। রফিক, বড়িয়া গ্রামের সে জালিয়াতির পেছনে আর তৃতীয় কোনো বড় মাথা ছিল? রাফিক ফাইলের শেষের পাতাটা উল্টে দেখল। হ্যাঁ ম্যাডাম, ছিল। সে জালিয়াতির পেছনে আসল মাস্টারমাইন্ড ছিল জামিল, আর মনসুরকে ব্যবহার করে বাড়িয়াপাড়া পুরো চরের জমি নিজের নামে লিখিয়ে নিয়েছিল। সেই হলো আরমান আলী, যাকে সবাই আরমান চেয়ারম্যান বলে চেনেন। বর্তমানে সে শহরের একজন শীর্ষ ভিআইপি, বড় ডিভিস্টেড এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলল। আরমান আলী, এই নামটায় হাত দেওয়া মানে পুরো ডিপার্টমেন্টে আগুন লাগিয়ে দেওয়া। কিন্তু মায়া পিছু হাঁটার পাত্র নয়। আমাদের আরমান আলীর ওপর নজর রাখতে হবে, কিন্তু তার আগে আমাদের এই শাকিল মাহমুদকে খুঁজতে হবে। 12 বছর ধরে নিখোঁজ একটা ছেলে হঠাৎ শহরে ফিরে এসে এত বড় সিন্ডিকেটের চোখে ধুলো দিয়ে একের পর এক অপহরণ করছে। তার মানে সে এই শহরেরই কোথাও ছদ্মবেশে লুকিয়ে আছে, এমন কোনো জায়গা যেখানে সে সবার চোখের সামনে থাকে অথচ কেউ তাকে সন্দেহ করে না। মায়া টেবিল থেকে তার পার্স আর গাড়ির চাবিটা তুলে নিল। রফিক, মনসুর আলী নিখোঁজ হওয়ার স্পটের আশেপাশের 5 কিলোমিটারের সব সিসিটিভি ফুটেজ আবার চেক করো, বিশেষ করে কোনো পুরনো লাইব্রেরি, বুকশপ বা আইটি সেন্টারের সিসিটিভি। আমার কেন যেন মনে হচ্ছে অপরাধী এমন কোনো পেশার আড়ালে আছে যা তাকে শান্ত এবং চিন্তাশীল থাকার সুযোগ দেয়। ইয়েস ম্যাডাম। দুপুর 2:30টা। মায়া তার ব্যক্তিগত গাড়ি নিয়ে পুরান ঢাকা এবং বিজয়নগরের সংযোগস্থলের গলিগুলো ঘুরছিল। এলাকাটা একটু ছিমছাম, চারিদিকে পুরনো জরাজীর্ণ দালান আর কিছু প্রাচীন বইয়ের দোকান। মনসুর আলীর অফিস থেকে ঠিক 3 গলির পরে একটা পুরনো দোতলার ভবনের নিচে একটা সাইনবোর্ডে মায়ার নজর কাড়ল।
অক্ষরমালা বুকশপ ও লাইব্রেরি। দোকানটি বেশ প্রাচীন, বাইরে থেকে দেখলেই একটা শান্ত নিরিবিলি আমেজ পাওয়া যায়। মায়া গাড়িটা একটু দূরে পার্ক করে পায়ে হেঁটে দোকানটির দিকে এগিয়ে গেল। দোকানের দরজায় একটা ছোট্ট পিতলের ঘণ্টা ঝুলছে, যা ভেতরে ঢোকার সাথে সাথে মৃদু শব্দে বেজে উঠল। ভেতরের পরিবেশটা বেশ চমৎকার, চারিদিকে থাকে থাকে সাজানো পুরানো এবং নতুন বই। কাঠের আলমারিগুলো সুবাস আর কাগজের গন্ধ মিলে এক অন্যরকমের আবহ তৈরি করেছে। দোকানের কাউন্টারে একটা ছেলে বসে আছে, তার পরনে একটি সাধারণ হালকা নীল শার্ট, চোখে চশমা। সে খুব মনোযোগ দিয়ে একটা পুরনো ডায়েরির পাতা উল্টাচ্ছিল। মায়ার পায়ের শব্দ পেয়ে ছেলেটি মাথা তুলল। তার মুখ অত্যন্ত শান্ত, চোখ দুটিতে এক অদ্ভুত গভীরতা এবং স্থিরতা রয়েছে। সে মৃদু হেসে বলল, স্বাগতম। কোনো নির্দিষ্ট বই খুঁজছেন? মায়া কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। তার পুলিশ আই ছেলেটিকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল। ছেলেটির বয়স 24-25-এর কাছাকাছি হবে। আমি একটু পুরনো ইতিহাসের বই খুঁজছিলাম, বিশেষ করে ঢাকার আশেপাশের অঞ্চলের বা পুরনো গ্রামীণ জনপদের ইতিহাস। ছেলেটির ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। তার প্রতিটি নড়াচড়া অত্যন্ত পরিমিত এবং সুশৃঙ্খল। সে পেছনের একটা আলমারির দিকে ইঙ্গিত করে বলল, এই ডান দিকের সেকশনটায় পুরোনো দিনের কিছু গ্যাজেট আর ইতিহাস পাবেন। আর যদি নির্দিষ্ট কোনো অঞ্চলের কথা বলেন তবে আমি খুঁজে দেখতে পারি। মায়া আলমারির দিকে না গিয়ে সরাসরি ছেলেটির চোখের দিকে তাকালো। বড়িয়া অঞ্চলের কোনো পুরনো ইতিহাস বা রেকর্ড আছে আপনার কাছে? বাড়িয়া শব্দটা শোনার পরে ছেলেটার চোখের পলক কাঁপল না, তার মুখের হাসিতেও বিন্দুমাত্র পরিবর্তন এলো না। সে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, বাড়িয়া, সাভার বা মুন্সিগঞ্জের দিকে কোনো গ্রাম বোধ হয়, ঠিক নিশ্চিত নই। তবে আমাদের লোকাল হিস্ট্রি সেকশনে ঢাকার চারপাশে কিছু পুরনো ম্যাপ আছে, আপনি দেখতে পারেন। মায়া একটা বই হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনার দোকানটা বেশ পুরনো মনে হচ্ছে। আপনি কতদিন ধরে আছেন এখানে? তা বছর 3 হবে। এর আগে এই দোকানের মালিক ছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক। তিনি মারা যাওয়ার পর আমি এটা দেখাশোনা করছি। আমার নাম শাকিল মাহমুদ। ছেলেটি এত সহজ এবং সরাসরি নিজের আসল নাম বলে দেবে তা মায়া আশাই করেনি। মায়ার বুকের ভেতরে একটা তীব্র উত্তেজনা খেলা করে গেল। সে কি তবে তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেছে, নাকি এটা অপরাধীর কোনো নতুন চাল? মায়া বইটা টেবিলের উপর রেখে বলল, শাকিল মাহমুদ নামটা বেশ সুন্দর। তবে আজকালকার যুবকেরা যেখানে আইটি বা কর্পোরেট জবে ছুটছে, সেখানে আপনি এই ধুলোবালি আর বইয়ের মাঝে নিজেকে আটকে রেখেছেন কেন? শাকিল কাউন্টারে 2 হাত রেখে মায়ার দিকে একটু ঝুঁকে বসলো। তার চোখে এক তীক্ষ্ণ আলো খেলে গেল। সে শান্ত কণ্ঠে বলল, বই মানুষকে শান্ত রাখে ম্যাডাম, আর ইতিহাসের পাতায় উল্টালে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। মানুষ মনে করে যে তার অপরাধ লুকিয়ে ফেলেছে, কিন্তু সময় ঠিকই তার হিসেবের খাতা খুলে বসে। আমি শুধু সেই খাতাগুলোর দেখভাল করি। শাকিলের এই রহস্যময় কথাটির মায়া মেরুদণ্ডের দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। মায়া নিশ্চিত হয়ে গেল এই শান্ত লাইব্রেরিয়ানের আড়ালে এক ভয়ঙ্কর ছায়া কিশোরী লুকিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই। তাকে এই বুনো জালের সুতো অত্যন্ত সাবধান এবং আলগা করতে হবে। মায়া তার মানিব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে শাকিলের সামনে রাখলো। আমি মায়া চৌধুরী, ডিবিতে আছি। এই এলাকায় একটা তদন্তের কাজে এসেছিলাম। আপনার দোকানটা ভালো লাগলো, আবার আসবো। শাকিল কার্ডটা হাতে নিয়ে দেখলো, তারপর চশমাটা ঠিক করে বলল, অবশ্যই আসবেন অফিসার মায়া। অক্ষরমালার দরজা সবার জন্য খোলা, বিশেষ করে যারা হারিয়ে যাওয়া জিনিসের সন্ধান করছে তাদের জন্য অবশ্যই। মায়া দোকান থেকে বের হয়ে এলো। পিতলের ঘণ্টাটি আবার বেজে উঠল। বাইরে তখন বিকালের আলো মিলিত হতে শুরু করেছে। মায়া গাড়িতে উঠে বসলো, কিন্তু তার মন পড়ে রইল সেই অন্ধকার লাইব্রেরির শান্ত ছেলেটার দিকে। সে বুঝতে পারল এক দীর্ঘ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রথম চালটি চালা হয়ে গিয়েছে। মায়া গাড়িতে উঠে বসলো, কিন্তু তার মনে পড়ে রইল
অক্ষরমালা বুকশপ থেকে বের হওয়ার পর মায়ার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল। মানুষ মনে করে সে তার অপরাধ লুকিয়ে ফেলেছে, কিন্তু সময় ঠিকই তার হিসেবের খাতা খুলে দেয়। একজন সাধারণ লাইব্রেরিয়ানের মুখে এই কথাটির কোনো সাধারণ কাকতালীয় বিষয় হতে পারে না। মায়া ডিবি অফিসে ফিরে এসে সরাসরি বেরিয়া গ্রামের 12 বছর আগের সেই কেস ফাইলটা আবার টেবিলের উপর রাখলো। সে শাকিল মাহমুদের ছবিটার সাথে আজকে সেই শান্ত চশমা পরা লাইব্রেরিয়ানের মুখটা মেলানোর চেষ্টা করলো। 12 বছরের ব্যবধানে একটা 12 বছরের শিশুর অবয়ব কতটা বদলে যেতে পারে। চোখের মনি, চিবুকের গঠন আর কথা বলার ধরন সব কিছুর ইঙ্গিত করছে যে এই ছেলেটি বেরিয়া গ্রামে সেই হারিয়ে যাওয়া শাকিল মাহমুদ। কিন্তু আইন শুধু ইঙ্গিতে চলে না, আইনের প্রয়োজন অকাট্য প্রমাণ। হঠাৎ মায়ার ফোনের স্ক্রিন চলে উঠল, কোনো নাম্বার নয়, স্ক্রিনে ভেসে উঠল একটা রেস্ট্রিক্টেড আইডি। মায়া কলটি রিসিভ করতে ওপাশ থেকে একটি ভারী যান্ত্রিক ও বিকৃত কণ্ঠ ভেসে এলো। অফিসার মায়া চৌধুরী, আপনি বুনো জালের খুব কাছাকাছি চলে এসেছেন, কিন্তু মনে রাখবেন শিকারীর খুব কাছে চলে এলে শিকারী নিজেই অনেক সময় ফাঁদে পড়ে যায়। মায়া শক্ত গলায় বলল, শাকিল মাহমুদ, আমি জানি তুমি বলছো। জামিল আকবর আর মনসুর আলী কোথায়? আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তোমাকে কেউ দেয়নি। ওপাশ থেকে একটা মৃদু ঠান্ডা হাসির শব্দ শোনা গেল। আইন? যে আইন 12 বছর আগে বরিয়া গ্রামে একটা নিষ্পাপ পরিবারের চিৎকার শুনতে পায়নি, সেই আইনের কথা আপনি বলছেন? আমি কোনো আইন ভাঙছি না অফিসার, আমি শুধু প্রকৃতির বিচারকে ত্বরান্বিত করছি। আরমান আলীকে বলবেন তার রাতের ঘুম যেন সে এখনই হারাম করে নেয়। হিসাবের দিন চলে এসেছে। ক্লিক করে ফোনটা কেটে গেল। মায়া কাল বিলম্ব না করে টেকনিক্যাল উইংকে ফোনটা ট্র্যাক করতে বলল, কিন্তু 2 মিনিটের মধ্যে রিপোর্ট এলো। ফোনটি একটি ওয়ান টাইম ভার্চুয়াল আইপি ব্যবহার করে করা হয়েছে, যার মূল লোকেশন ট্র্যাক করা অসম্ভব। পরের দিন সকাল, মায়া সিদ্ধান্ত নিল সে সরাসরি আরমান আলীর মুখোমুখি হবে। আরমান আলী বর্তমান শহরের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। কারবাব বাজারের তার বিশাল বহুতল কর্পোরেট অফিস 15 তলায় যখন মায়া পৌঁছলো, তখন চারিপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা দেখে যে কেউ ভরকে যেতে বাধ্য। আরমান আলীর বিশাল এয়ার কন্ডিশন কেবিনে প্রবেশ করতেই দেখা গেল তিনি একটি দামি সোফায় বসে চুরুট ফুঁকাচ্ছেন। তার মুখে এক ধরনের কৃত্রিম ভদ্রতা এবং আভিজাত্যের ছোঁয়া। আরমান আলী মুখে চওড়া হাসি নিয়ে বলল, আসুন অফিসার মায়া, ডিবি থেকে হঠাৎ আমার কাছে কোনো বিশেষ সাহায্য লাগবে? মায়া সোজা তার সামনে চেয়ারে বসলো এবং জামিল আকবর ও মনসুর আলী ছবি দুটো টেবিলের উপর রাখলো। এই দুজনকে আপনি নিশ্চয়ই চেনেন, আরমান সাহেব। আরমান আলী ছবি দুটোর দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থামলেন, তারপর চুরিটের ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ, জামিল তো রিয়েল অ্যাসিস্টের লোক, মাঝে মধ্যে ব্যবসায়িক দেখা দেখি হতো। আর মনসুর আলীকেও চিনি, শুনেছি তারা দুজনেই নিখোঁজ, কিন্তু তাদের সাথে আমার কি সম্পর্ক? সম্পর্কটা 12 বছর আগের, বরিয়া গ্রামের। মায়া ঠান্ডা চোখে আরমান আলীর মুখের প্রতি পেশির পরিবর্তন লক্ষ্য করতে করতে বলল, জমি জালিয়াতি, বালু মহালের সিন্ডিকেট এবং একটি পরিবারের অগ্নিকাণ্ডে মৃত্যু, যার পেছনে জামিল ও মনসুর সরাসরি জড়িত ছিল। আর সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন আপনি। আরমান আলীর মুখের হাসিটা এক নিমিষে ভ্যানিশ হয়ে গেল। তার চোখ দুটো হিংস্র পশুর মতন ছোট হয়ে এলো। তিনি টেবিলের উপর ঝুঁকে এসে নিচু কিন্তু ধারালো গলায় বলল, অফিসার মায়া, অতীতে কি হয়েছে না হয়েছে তা নিয়ে ঘাটাঘাটি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনার কাছে? যদি না থাকে তবে মুখ সামলে কথা বলুন। 1 মিনিটে আপনার এই ডিবির চাকরি আমি খেয়ে নিতে পারি। মায়া বিন্দুমাত্র ভয় না পেয়ে উঠে দাঁড়ালো। হুমকি দিয়ে মায়া চৌধুরীকে দমানো যায় না আরমান সাহেব। আমি আপনাকে সাবধান করতে এসেছি। জামিল আকবর ছিল প্রথম, মনসুর আলী ছিল দ্বিতীয়। আপনার টেবিলে খুব শীঘ্রই একটি নীল খাম আসতে চলেছে, যেখানে লেখা থাকবে তৃতীয়। বরিয়া গ্রামের সেই আগুনে বেঁচে যাওয়া ছেলেটি শাকিল মাহমুদ ফিরে এসেছে।
সে আপনার অতীত পাপের হিসাব নিতে আসছে। শাকিল মাহমুদ নামটা শোনা মাত্রই আরমান আলীর হাতের চুরুটটা সামান্য কেঁপে উঠল। তার কপালের চামড়া কুঁচকে গেল। মায়া আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কেবিন থেকে বের হয়ে গেল। সে বুঝতে পারলো আরমান আলীর ভেতরের ভয়টা সে জাগিয়ে তুলতে পেরেছে। আর একজন ভয় পাওয়ার অপরাধী সবসময় ভুল চাল চালবেই। সেদিন গভীর রাত, ঘড়িতে তখন রাত 1:30। পুরো শহর যখন ঘুমে বিভোর, তখন বিজয়নগরের সেই জরাজীর্ণ গলিটার মাথায় মায়া দাঁড়িয়ে হেডলাইট বন্ধ করে দাঁড়িয়েছিল। মায়া গাড়ি থেকে নেমে নিঃশব্দে অক্ষরমালা বুকশপের দিকে এগিয়ে গেল। দোকানটি সম্পূর্ণ বন্ধ, কিন্তু দোতলার ছোট্ট জানলাটা দিয়ে হালকা একটু আলো আভা বাইরে আসছে। মায়া ভবনের পেছনের পুরনো লোহার সিঁড়ি বেয়ে আস্তে আস্তে দোতলার বারান্দায় উঠে এলো। দরজাটা লক করা ছিল না। সামান্য ধাক্কা দিতেই তা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। ভেতরের ঘরটি অত্যন্ত সাধারণ। একটি কাঠের খাট, কিছু বইয়ের থাক, আর মাঝে একটা বড় টেবিল। টেবিলের উপর একটি ল্যাপটপ খোলা এবং তার চারিপাশে বড়িয়া গ্রামের 12 বছর আগের ম্যাপ। জামিল আকবর ও মনসুর আলী দৈনন্দিন রুটিনের চার্ট পিন দিয়ে আটকানো। ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে একটি চেয়ারে শান্তভাবে বসেছিল শাকিল মাহমুদ। তার চোখের সেই চশমা, কিন্তু হাতে কোনো বই ছিল না, ছিল একটি টর্চ লাইট। শাকিল অন্ধকারের মধ্য থেকেই শান্ত গলায় বলল। সে উঠে এসে টেবিলের ল্যাম্পটা জ্বেলে দিল। মায়া তার কোমরের পিস্তলে হাত রেখে বলল, শাকিল মাহমুদ, তুমি ধরা পড়ে গেছো। তোমার ল্যাপটপ এবং এই ঘরের ভেতরে সবকিছু প্রমাণ করে যে জামিল আকবর এবং মনসুর আলীকে তুমি অপহরণ করেছো। জাস্ট সারেন্ডার। শাকিল একটু হাসলো। সে মায়ার পিস্তলের দিকে তাকিয়ে বিন্দুমাত্র বিচলিত হলো না। সে টেবিলের ওপর থেকে একটা ফাইল মায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, গ্রেপ্তার তো করবেনই ম্যাডাম, কিন্তু তার আগে এই ফাইলটা একটু দেখুন। এটা জামিল আকবর এবং মনসুর আলীর স্বীকারোক্তি। মায়া ফাইলটা খুলে স্তব্ধ হয়ে গেল। ভেতরে পেন ড্রাইভের সাথে কিছু কাগজ ছিল, যেখানে জামিল ও মনসুর আলীর সই করা জবানবন্দি লেখা রয়েছে। তারা স্বীকার করছে যে আরমান আলী চেয়ারম্যানের নির্দেশে কিভাবে তারা বাড়িয়া গ্রামের নিরীহ মানুষদের হত্যা করেছে, কিভাবে তারা শুধু জমি নয় বরং হাসপাতালের জরুরি ঔষধের নামে বিষাক্ত ও নকল ওষুধের চালান পাচার করত। তারা কোথায় আছে শাকিল? তারা একটি নিরাপদ জায়গায় আইনের হেফাজতের জন্য অপেক্ষা করছে ম্যাডাম। শাকিল মায়ার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখে কোনো অপরাধী হিংস্রতা ছিল না, ছিল এক গভীর বিষাদ। আমি তাদের মারিনি। আমি তাদের দিয়ে আরমান আলীর বিরুদ্ধে সমস্ত অকাট্য প্রমাণ লিখিয়ে নিয়েছি। আমি আইন নিজের হাতে নিতে চাইনি, কিন্তু আইনকে তার কাজ করতে বাধ্য করতে চাই। আরমান আলী এতটাই শক্তিশালী যে সাধারণ উপায়ে তাকে ছোঁয়া যাবে না। তাই আমাকে এই মনস্তাত্ত্বিক খেলাটা খেলতে হয়েছে। মায়া এক বিশাল নৈতিক দ্বন্দ্বে পড়ে গেল। একদিকে তার পরা পোশাকের আইনি দায়িত্ব যা বলছে শাকিল একজন অপহরণকারী এবং তাকে গ্রেফতার করা উচিত। অন্যদিকে তার ভেতরের মানুষটি বলছে শাকিল যা করেছে তা না করলে আরমান আলীর মতন রাঘব বোয়ালেরা কোনোদিনও শাস্তির মুখোমুখি হবে না। শাকিল ল্যাপটপের স্ক্রিনের দিকে ইশারা করলো। আরমান আলী অলরেডি তার চাল চালতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে তার পতন নিশ্চিত। তাই সে আজ রাতেই তার ছেলে রাশেদকে নিয়ে বর্ডারের দিকে পালানোর পরিকল্পনা করছে। সে দেশ ছাড়লে তাকে আর কোনোদিনও ধরা যাবে না। এখন সিদ্ধান্ত আপনার, অফিসার মায়া। আপনি কি আমাকে গ্রেপ্তার করে আরমান আলীকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন, নাকি প্রহরীর সাথে হাত মিলিয়ে আসল পিশাচটার পতন ঘটাবেন? ঘরের ভেতরের বাতাস এক মুহূর্তের জন্য থমকে গেল। মায়া শাকিলের চোখে গম্ভীরতার দিকে তাকালো এবং তার পিস্তলটা আস্তে আস্তে হোলস্টারে ফিরিয়ে নিল। মায়া শক্ত গলায় বলল, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি শাকিল। এর মধ্যে যদি আরমান আলীকে বর্ডার পার হওয়ার আগে অকাট্য প্রমাণ সহ ধরতে না পারি, তবে প্রথম হ্যান্ডকাফটা তোমার হাতেই পড়বে। শাকিল মুচকি হাসলো। তার চোখে এক নতুন প্রত্যয় ফুটে উঠল। ধন্যবাদ অফিসার মায়া। তাহলে আজ রাতেই শুরু হোক আমাদের চূড়ান্ত অপারেশন।
রাত তখন 3:15। মেঘনার চরাঞ্চল কুয়াশা আর আষাঢ়ের বৃষ্টির এক অদ্ভুত যুগলবন্দি তৈরি হয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু নদীর তীব্র ঢেউয়ের গর্জন আর দূর থেকে ভেসে আসা ট্রেলারের ইঞ্জিনের ভটভট শব্দ সেই গভীর নীরবতাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই দুর্গম চরাঞ্চলটি আরমান আলীর চেয়ারম্যানের পুরো আস্তানা। আইন শৃঙ্খলা চোখ ফাঁকি দিয়ে যে কোনো অবৈধ মালামাল পারাপার বা শহর থেকে পালিয়ে যাওয়ার জন্য এই রুটটি তার সবচেয়ে বড় ভরসা। একটি কালো রঙের স্পিডবোটের চরে নির্জন ঘাটে এসে ভিড়ল। বোট থেকে নামলো আরমান আলী এবং তার ছেলে রাশেদ। আরমান আলীর পরনে সাধারণ একটা লুঙ্গি আর চাদর, চেনা সেই দামি স্যুট আর ভিআইপি আভিজাত্য লেশমাত্র নেই সেখানে। তার চোখে এখন তারা খাওয়া পশুর মতন তীব্র আতঙ্ক। তার পেছনে ছায়ার মতন লেগে রয়েছে 4 জন বিশ্বস্ত এবং সশস্ত্র দেহরক্ষী। রাশেদ চারপাশে তাকাতে তাকাতে ফিস ফিস করে বলল, বাবা, ট্রলার রেডি। আর আধা ঘন্টার মতো বর্ডার ক্রস করে আন্তর্জাতিক জলসীমায় ঢুকে যাব। তার গলা ভয়ে কাঁপছে। আরমান আলী গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শহরের সব পুলিশ গুলশান আর উত্তরায় চেকপোস্ট বসিয়েছে। তারা ভাবতেও পারেনি আমি এই চোরের রাস্তা ধরব। কিন্তু এই ডিবির মেয়ে মায়া আর বরিয়ার সেই ছোড়া শাকিল, ওদের আমি ছাড়ব না। একবার ওপারে গিয়ে লোবিং ঠিক করতে পারলে ওদের আমি জ্যান্ত কবর দেব। কাকে জ্যান্ত কবর দেবেন আরমান সাহেব? অন্ধকারের মধ্য থেকে একটি শান্ত, ঠান্ডা এবং অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আরমান আলী এবং তার বডিগার্ডরা চমকে উঠে হাটের টর্চের আলো ফেললেন সামনের দিকে। ঘাটের ঠিক মুখোমুখি একটি পুরনো কাঠের জেটির উপর দাঁড়িয়ে আছে শাকিল মাহমুদ। তার চোখে কোনো চশমা নেই, পরনে একটি কালো জ্যাকেট। চরের তীব্র বাতাসে তার চুলগুলো উঠছে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সাব ইন্সপেক্টর মায়া চৌধুরী। তার ডান হাতে ধরা একটি 9mm পিস্তল, যা সরাসরি আরমান আলীর বুক বরাবর নিশানা করা। আরমান আলীর বডিগার্ডরা মুহূর্তের মধ্যেই তাদের অস্ত্র উঁচিয়ে ধরল। পরিস্থিতি 1 সেকেন্ডের মধ্যে বারুদের স্তূপে রূপ নিল। সামান্য একটা ভুলের কারণে এখানে গঙ্গারক্ত বয়ে যেতে পারে। আরমান আলী তীব্র ক্রোধে ফেটে পড়লেন। তোরা এখানে কিভাবে আসলি? পুলিশ ফোর্স কোথায় মায়া? তুই একাই চড়ে আমার সাথে লড়তে এসেছিস? তোদের দুজনকে এখানেই মেরে নদীতে ভাসিয়ে দিলে কেউ কোনোদিন খোঁজও পাবে না। মায়া ঠোঁটের কোণায় এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ভুল করছেন আরমান সাহেব, আমি এখানে ডিবি অফিসার হিসেবে আসিনি। আমি এসেছি এই চরের একজন সাধারণ প্রহরী হিসেবে। আর আপনি ভাবছেন আপনার ট্রলার আপনাকে বাঁচাবে? আপনার ট্রলারে জিপিএস আর ফুয়েল লাইন দুটোই 1 ঘন্টা আগে অকেজো করে দেওয়া হয়েছে। রাশেদ দৌড়ে ট্রলারের ভেতরে গিয়ে পরীক্ষা করে এসে ফ্যাকাশে মুখে বলল, বাবা, ট্রলার স্টার্ট হচ্ছে না। জিপিএসও ট্র্যাকও ডেট। আরমান আলী এবার বুঝতে পারল যে তিনি এক নিখুঁত এবং মরণ ফাঁদে পা দিয়েছেন। তিনি শাকিলের দিকে তাকিয়ে হিংস্র গলায় বললেন, তুই বরিয়ার সেই ব্যাস্টার্ড শাকিল? 12 বছর আগে তোর মা বাপকে পুড়িয়ে মেরেছিলাম। সেই দিন তোকেও শেষ করা উচিত ছিল। শাকিল 1 কদম এগিয়ে এলো। তার চোখে কোনো রাগ বা উত্তেজনা ছিল না, ছিল এক জমাটবদ্ধ বরফের মতন শীতলতা। হ্যাঁ আরমান আলী, আমি বড়িয়া গ্রামের সেই আগুনে বেঁচে যাওয়া শাকিল মাহমুদ। 12 বছর ধরে আমি প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড বেঁচে আছি শুধু আজকের এই রাতটার জন্য। জামিল, আকবর আর মনসুর আলী অলরেডি তাদের পাপের কথা স্বীকার করে ডিবির সেফ হাউসে বন্দি আছে। বাকি আছেন শুধু আপনি। তোরা কি পাগল হয়ে গেছিস? সাধারণ একটা গ্রামের ছেলে হয়ে আমায় গ্রেপ্তার করবি? প্রমাণ থাকলে আইন কাউকে ছাড়বে না। প্রমাণ? কিসের প্রমাণ? তোদের এই ফাঁকা বুলি আদালতে টিকবে না। আরমান আলীর বিরুদ্ধে প্রমাণ বের করা এতটাও সোজা নয়। শাকিল তার জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট ডিভাইস বের করলো, যার উপর একটি লাল আলো জ্বলছিল। আদালতের চিন্তা আপনাকে করতে হবে না। আমরা যখন কথা বলছি তখন আপনার নিজের মুখে স্বীকার করা
বড়িয়া গ্রামের সেই হত্যাকাণ্ড এবং বিষাক্ত ঔষধের চোরাচালানের সমস্ত লাইভ অডিও ভিডিও ডিবির হেডকোয়ার্টার এবং দেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলোতে সরাসরি সম্প্রচার হচ্ছে। পুরো দেশ এখন লাইভ দেখছে যে সমাজের এই মুখোশধারী দানবীর আসলে কত বড় পিশাচ। আরমান আলীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার এত বছরে তৈরি করা সাম্রাজ্য, ক্ষমতা, রাজনৈতিক প্রভাব সব কিছু 1 মিনিটে তাসের ঘরের মতন ভেঙে পড়ল। মেরে ফেল ওদের, শোট দেম। চিৎকার করে উঠে আরমান আলী মারিয়া হয়ে তার বডিগার্ডদের আদেশ দিল। আরমান আলীর মরণ কামড়ের মতন দেওয়া সেই সুদ্দেম চিৎকারটা মেঘনার চরের কুয়াশায় ঢাকা ভারী বাতাসে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কিন্তু তার বডিগার্ড যখনই তাদের 9mm পিস্তল আর শটগানগুলো তোলার জন্য হাত বাড়ালো, তখনই ঠিক শাকিল এবং মায়ার মাথার উপর দিয়ে আকাশের নিচে একটা তীব্র অন্ধকার করে দেওয়া আলোর বন্যা নেমে এলো। সেটা কোনো টর্চলাইটের আলো ছিল না। চরের 3 দিকে অন্ধকারের বুক চিরে ধেয়ে আসছে 3টি শক্তিশালী কোস্টগার্ড ও বিজিবির স্পিডবোটের বিশাল সার্চলাইটের আলো। তীব্র নিয়ন আলোয় আরমান আলী আর তার বডিগার্ডের চোখ ধাঁধিয়ে গেল। তারা চরের কাদার মধ্যে দাঁড়িয়ে হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করতে লাগলো। একই সাথে চারিপাশে ঝোপঝাপ আর নদীর পাড় থেকে বুলেটের ভারী শব্দ ছুটে এলো ডিবি স্পেশাল ট্যাকটিক্যাল উইংসের প্রায় 20 জন সশস্ত্র অফিসার। তাদের পরনে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে সাব মেশিন গান। অস্ত্র ফেলুন, ড্রপ ইয়োর ওয়েপন রাইট নাও। মেগাফোনে গর্জে উঠল বিজেপির কমান্ডিং অফিসারের কণ্ঠস্বর। চারিপাশ থেকে আপনাদের ঘিরে ফেলা হয়েছে, পালানোর কোনো রাস্তা নেই। সামান্যতম নড়াচড়া করলে গুলি করতে বাধ্য হব। আরমান আলীর 4 জন পেশাদার বডিগার্ড পরিস্থিতি 1 সেকেন্ডে মেপে নিল। তারা ভালো করেই জানে ডিবির স্পেশাল ফোর্স আর বর্ডার গার্ডের এই মরণাস্ত্রের সামনে মাত্র 4টে পিস্তল নিয়ে লড়াই করা আত্মহত্যা ছাড়া কিছুই না। বডিগার্ডের প্রধান রানাই প্রথম নিজের পিস্তলটা কাদার মধ্যে ফেলে দিয়ে 2 হাত তুলে হাঁটু গেড়ে বসে পড়ল। তাকে দেখে বাকি 3 জনও তাদের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে আত্মসমর্পণ করল। বাবা, এখন কি হবে? রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে চরের ভেজা কাদার মধ্যেই বসে পড়ল। তার প্যান্টের নিস্তা তৎক্ষণে নদীর ঠান্ডা পানিতে ভিজতে শুরু করলো। আরমান আলী একা দাঁড়িয়ে রইলেন। সার্চলাইটের তীব্র আলোয় তার মুখের প্রতিটি বলিরেখা, তার কপালে জমে থাকা ঠান্ডা ঘাম আর তার চোখের ভেতরে আদিম হিংস্রতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বুনো শুয়োরের মতন ফুঁসতে ফুঁসতে শাকিলের দিকে তাকালেন আর বললেন, তুই 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 একটা আস্ত শয়তান শাকিল। তুই একা আমার এত বড় সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিলি। আরমান আলীর গলা দিয়ে তখন আর কোনো অহংকার বের হচ্ছিল না, শুধু বের হচ্ছিল এক পরাজিত পিশাচের আর্তনাদ। শাকিল জ্যাকেটের পকেটে হাত রেখে আরমান আলীর খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো বিজয়ের উল্লাস ছিল না, ছিল এক মহাসমুদ্রের মতন গভীর ও শান্ত বিষাদ। সে নিচু স্বরে বলল, সাম্রাজ্যটা আপনার ছিল না আরমান সাহেব, ওটা ছিল বড়িয়া গ্রামের সেই আগুনে পুড়ে মরা নিরীহ মানুষদের রক্তের ওপর করা তাসের ঘর। আমি শুধু একটা দেশলাই কাঠি জ্বালিয়েছি, বাকিটা আপনার নিজের পাপের আগুনই শেষ করেছে। মায়া চৌধুরী এগিয়ে এসে অত্যন্ত শক্ত হাতে আরমান আলী 2 হাতের পেছন ঘুরিয়ে স্টিলের ঠান্ডা হ্যান্ডক্রাফটটা পরিয়ে দিল। ধাতব ক্লিক শব্দটা যেন আরমান আলীর জীবনের চূড়ান্ত জবনিকা টেনে দিল। আরমান আলী, আপনাকে অফিসিয়ালি গ্রেফতার করা হলো। 12 বছর আগের বড়িয়া গ্রামের হত্যাকাণ্ড, জমি জালিয়াতি এবং বিগত কয়েক বছর ধরে জীবন রক্ষাকারী ঔষধের নামে নকল ও বিষাক্ত কেমিক্যালের আন্তর্জাতিক চোরাচালান, এই সমস্ত অপরাধের চার্জশিট আপনার নামে তৈরি। বিজিবি আর ডিবির অফিসাররা আরমান আলী এবং তার ছেলেকে টেনে হিচড়ে স্পিডবোটের দিকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় আরমান আলী শেষবারের মতন পিছনে ফিরে শাকিলের দিকে তাকালো। শাকিল, তুই এটা ভাবিস না যে তুই জিতে গেলি, তুই বাঁচতে পারবি না। তোর জীবনের শেষ দিন এখন থেকে শুরু হয়ে গেল। কাম ডাউন। বিজিবির সেই তীব্র সার্চলাইটের আলোর বিপরীতে শাকিলকে তখন চরের ঘাটে একাকী দাঁড়িয়ে থাকা এক বিশাল ছায়ার মতন মনে হচ্ছিল, যে ছায়া 12 বছর ধরে এই শহরের আর মানুষের ভিড়ে
নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল শুধু এই একটি ভোরের আলোর জন্য। নদীর বুকে স্পিডবোটগুলোর ইঞ্জিন আবার গর্জে উঠল। সাইরেনের শব্দে মেঘনার চারিদিকে অন্ধকার আকাশটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। মায়া স্পিডবোটে ওঠার আগে শাকিলের সামনে এসে দাঁড়ালো। চরের ঠান্ডা বাতাস মায়ার মুখের উপর উড়ে আসলো এবং চুলগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছিল তাকে। তুমি আমাদের সাথে যাচ্ছ না শাকিল? জামিল আকবর আর মনসুর আলীর অফিসিয়াল জবানবন্দি রেকর্ড করার জন্য তোমার উপস্থিতি প্রয়োজন। শাকিল চরের অন্ধকার নদীর দিকে তাকিয়ে রইল, যেখানে ভোরের প্রথম আলো একটু ধূসর আভা ফুটতে শুরু করেছে। সে মৃদু হেসে বলল, প্রহরীর কাজ অপরাধীকে খাঁচায় পড়া পর্যন্তই অফিসার মায়া, বাকিটা আদালতের কাজ। আমার ল্যাপটপে সব ডিজিটাল এভিডেন্স এবং এনক্রিপ্টেড ফাইল ব্যাকআপ করা আছে, যা আপনার কাছে অলরেডি চলে গেছে। আমি একটু পরে ভোরের প্রথম বাসে করে শহরে ফিরব। মায়া কিছুক্ষণ শাকিলের চোখের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটির ভেতরে একাকিত্ব এবং বিচার পাওয়ার এই দীর্ঘ লড়াই মায়ার মনে এক গভীর রেখাপাত করল। সে পকেট থেকে তার কার্ডটা বের করে আবার শাকিলের হাতে দিল। শহরে দেখা হবে শাকিল, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। মায়া এক চিলতে উষ্ণ হাসি দিয়ে স্পিডবোটে উঠে বসলো। স্পিডবোটটা যখন নদীর বুক চিরে শহরের দিকে রওনা দিল, তখন শাকিল সেই কাঠের পুরনো জেটিটার উপর দাঁড়িয়ে রইল। তার মাথার উপর আষাঢ়ের কালো মেঘগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর পূর্ব আকাশে জেগে উঠেছে এক নতুন রক্তিম সকাল। 12 বছর পর আজ প্রথম শাকিল মাহমুদের বুকের ভেতরে একটা দীর্ঘশ্বাস নিল। তার বুকের ভেতরে সেই পুরনো অগ্নিকাণ্ডটা আজ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তার খেলা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা ভাবতে কেন জানি তার বিশ্বাস হচ্ছে না। তার মন বলছে আরমান আলী অন্য কাউকে দিয়ে তাকে ধমক দিয়ে গেল। পরের দিন সকাল 10টা। ঢাকা শহরের প্রতিটি টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকাগুলোতে ব্রেকিং নিউজের কেবল একটা নামই বারবার স্ক্রিনে ভেসে উঠছিল, আরমান আলী। সমাজে উঁচুতলার সেই চেনা ভদ্র মুখোশধারী দানবীর, পলিটিশিয়ান, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং শীর্ষ ব্যবসা, যে আড়ালে এক ভয়ঙ্কর অপরাধ সিন্ডিকেট গডফাদার। এই খবর পুরো দেশের মানুষের মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। টেলিভিশনের পর্দায় ডিবির মিডিয়া সেন্টারের লাইভ প্রেসিং ব্রেকিং দেখানো হচ্ছিল। ডিবির ডিসি সাহেব গম্ভীর মুখে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আরমান আলীর বাড়িয়া গ্রামের জালিয়াতি হত্যাকাণ্ড এবং জীবন রক্ষাকারী ওষুধের নাম, আন্তর্জাতিক জাল কেমিক্যাল চোরাচালান বিস্তারিত বিবরণ দিচ্ছিলেন। স্ক্রিনের নিচে লাল অক্ষরে স্ক্রলে যাচ্ছিল, শীর্ষ ব্যবসায়ী আরমান আলী ও তার ছেলে মেঘনার চর থেকে যৌথ অভিযানে গ্রেফতার। বিপুল পরিমাণের অবৈধ নথি ও ডিজিটাল প্রমাণাদি উদ্ধারও হয়েছে। ডিবি অফিসের নিজস্ব ডেস্কটপে এই লাইভ ব্রেকিংয়ের দিকে তাকিয়ে মায়া চৌধুরী তার কফির কাপে একটা চুমুক দিল। তার ফোনটা সকাল থেকে অনবরত বেজেই চলছে। রাজনৈতিক লবির প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে উপরমহলের বড় বড় অফিসারদের ফোন, সবাই এই অপারেশনের ভেতরের গল্পটা জানতে মারিয়া। কিন্তু মায়া খুব ভালো করেই জানে এই বিশাল বিজয়ের আসল খলনায়ক যেমন আরমান আলী, তেমনি এর আসল নায়ক কিন্তু আড়ালেই রয়ে যাওয়া সেই ছদ্মবেশী শাকিল মাহমুদ। শাকিল যদি নিজের জীবন বাঁচিয়ে রেখে জামিল আকবর আর মনসুর আলী সেই ভিডিও এবং লিখিত জবানবন্দিগুলো লাইভ ব্রডকাস্টের ব্যবস্থা না করত, তবে আরমান আলীর মতন রাঘব গোয়ালকে আইনের জালে আটকানো অসম্ভব হতো। মায়া ফাইলপত্র গুছিয়ে টেবিল থেকে তার গাড়ির চাবিটা তুলে নিল। ডিসি সাহেব মায়ার টিমের দারুণ প্রশংসা করলো। মায়ার মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। সে ভালো করেই জানে আরমান আলী গ্রেফতার হলে আইনগতভাবে শাকিল মাহমুদের জামিন ও মনসুর আলীকে আটকে রাখার বিষয়টি এখনও পুরোপুরি মিটে যায়নি। যদিও শাকিল তাদের কোনো শারীরিক ক্ষতি করেনি এবং তারা এখন ডিবির সেফ হাউসে আইনি হেফাজতে জবানবন্দি দিচ্ছে, তবুও আইন নিজের হাতে তুলে নেওয়া একটা সূক্ষ্ম দাগ শাকিলের গায়ে লেগেই আছে। বেলা 12টা। বিজয়নগরে সেই জরাজীর্ণ গলিটায় তখন দুপুরের তপ্ত রোদ এসে পড়েছে। আষাঢ়ের মেঘগুলো কেটে গিয়ে আকাশটা এখন গাঢ় নীল। মায়া গাড়িটা গলির মুখে পার্ক করে হেঁটে এসে অক্ষরমালা বুকশপ ও লাইব্রেরির সামনে এসে দাঁড়ালো।
দোকানের দরজায় ঝুলানো পিতলের ঘণ্টাটা মায়ার হাতের স্পর্শে মৃদু মিষ্টি সুরে বেজে উঠল। ভেতরের পরিবেশটা বরাবরের মতোই শান্ত, স্নিগ্ধ এবং বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কাঠের আলমারিগুলো পুরনো বইয়ের ঘ্রাণ আর ধুলোর সুবাসে যেন এক অন্য পৃথিবীতে থমকে আছে। কাউন্টারে শাকিল মাহমুদ বসে আছে, তার চোখে সেই পরিচিতি চশমা, পরনে হালকা রঙের একটা সুতির শার্ট। সে খুব মনোযোগ দিয়ে একটি পুরনো বইয়ের মলাট মেরামতের কাজ করছিল। মায়াকে ভেতরে ঢুকতে দেখে সে হাতের আঠার কাগজ সরিয়ে রেখে মৃদু হাসল আর বলল, আসুন অফিসার মায়া, আজ তো ডিবির জন্য অনেক বড় একটা দিন। পুরো শহরের টক অফ দ্য টাউন এখন আপনাদের টিম। শাকিল অত্যন্ত স্বাভাবিক এবং শান্ত গলায় বলল, যেন গতরাতের মেঘনার চরের সেই শ্বাসরুদ্ধকর অপারেশনের সাথে তার দূর দূরান্তের কোনো যোগাযোগই নেই। মায়া কাউন্টারের সামনে এসে দাঁড়ালো এবং দুই হাত টেবিলের উপর রেখে শাকিলের চোখের দিকে তাকালো এবং বলল, শহরের টপ অফ দ্য টাউন আমরা নই শাকিল, আসল টপ অফ দ্য টাউন আপনি। আপনি যেভাবে আরমান আলীর লাইভ কনফেশন মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন, তাতে আমাদের ডিপার্টমেন্টের ওপর থেকে বড় বড় রাজনৈতিক চাপগুলো এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেছে। পুরো দেশ এখন আরমান আলীর ফাঁসি চাচ্ছে। শাকিল চশমাটা নাক থেকে খুলে টেবিলের উপর রাখলো। তার চোখে সেই দীর্ঘ 12 বছরে জমে থাকা বরফ শীতল ক্লান্তি যেন আজ অনেকটাই হালকা হচ্ছে। সে বলল, আমি শুধু চেয়েছিলাম সত্যটা সবার সামনে আসুক ম্যাডাম। বড়িয়া গ্রামের চরে যখন আমার মা বাবা আগুনে পুড়ে মারা যান, তখন লোকাল পত্রিকাগুলোতে মাত্র 2 লাইনের একটা খবর এসেছিল, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। আজ যখন আরমান আলীর পুরো পাপের ইতিহাস কোটি কোটি মানুষের সামনে লাইভ দেখানো হচ্ছিল, তখন মনে হলো আমার মৃত মা বাবার আত্মা হয়তো একটু শান্তি পেয়েছে। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে বেরিয়া গ্রামের সেই চরের জমির আইনি দলিলটা আবার শাকিলের সামনে বাড়িয়ে দিল। এটা এখন অফিসিয়ালি তোমার শাকিল। আরমান আলীর সমস্ত অবৈধ সম্পত্তি এখন বাজেয়াপ্ত করা হচ্ছে, আর বড়িয়ার চরের জমিগুলো আসল মালিকদের নামে ফেরত দেওয়া হচ্ছে। তুমি কি বড়িয়া গ্রামে ফিরে যাবে? শাকিল দলিলটার কাগজটার উপর হাত রাখলো। কাগজের স্পর্শে তার আঙুলগুলো সামান্য কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ থেকে জানলার বাইরে তাকালো, যেখান থেকে শহরের গলির ব্যস্ত মানুষের যাতায়াত দেখা যাচ্ছে। সে নিচু স্বরে বলল, বড়িয়া গ্রামে আমার অতীত পুরে ছাই হয়ে গেছে ম্যাডাম। সেখানে ফিরে যাওয়ার মতো এখন আর কেউ নেই। এই শহরটা অনেক নিষ্ঠুর। এখানে প্রতিদিন কত বড়িয়া গ্রাম ধ্বংস হয়ে যায় ক্ষমতার লোভে, কত নিরীহ মানুষের চিৎকার এই নিয়ন আলোর নিচে চাপা পড়ে যায়। আমি এই অক্ষরমালার আড়ালেই ভালো আছি। এখানে বসে আমি শুধু বই পড়ব না, শহরের প্রতিটা কোণায় ঘটে যাওয়া অন্যায়ের ওপর আমার প্রহরীর দৃষ্টিটা সজাগ রাখব। মায়ার ঠোঁটের কোণায় একটা মৃদু হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল শাকিল মাহমুদকে কোনো সাধারণ ফ্রেমে বা আইনের খাঁচায় বন্দি করা যাবে না। সে একজন স্বাধীন প্রহরী, যে সমাজের অন্ধ গলিগুলোতেও আলোর মশাল নিয়ে দাঁড়িয়ে থাকে। মায়া ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। পিতলের ঘণ্টাটার কাছে গিয়ে সে পেছনে ফিরে তাকালো আর বলল, আইনগতভাবে তোমার বিরুদ্ধে অপহরণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ জামিল বা মনসুর আলী দেয়নি। তারা নিজেদের বাঁচানোর জন্য উল্টো তোমার প্রশংসা করেছে। তাই আপাতত তুমি সম্পূর্ণ মুক্ত শাকিল। তবে মনে রেখো, মায়া চৌধুরীর নজর কিন্তু সবসময় এই অক্ষরমালার উপর থাকবে। শাকিল চশমাটা আবার চোখে পড়ে মুচকি হাসল। প্রহরীর ওপর প্রহরীর নজর থাকা তো ভালোই অফিসার মায়া। যে কোনো প্রয়োজনে অক্ষরমালার দরজা আপনার জন্য সব সময় খোলা। মায়া দোকান থেকে বের হয়ে এলো। দুপুরের তপ্ত রোদে পুরো শহরটা জ্বলজ্বল করছে। মায়ার মনে হলো আজ থেকে এই শহরের বাতাস কিছুটা হলেও হালকা, কিছুটা হলেও নিরাপদ। কারণ অন্ধকারের আড়ালে আইনকে পাহারা দেওয়ার জন্য এখন একজন শেষ প্রহরী জেগে আছে। মায়ার মুখ থেকে একটা হাসির রেখা লক্ষ্য করার মতন হয়ে উঠল। মুচকি হেসে নিজ গাড়িতে উঠে নিজের গন্তব্যে রওনা দিল সে। আরমান আলীর পতনের পর কেটে গেছে দীর্ঘ 3টি মাস। ঢাকা শহরের আষাঢ়ের সেই মেঘলা আকাশ এখন শরতের শুভ্র মেঘে ঢাকা পড়েছে। বাড়িয়া গ্রামের চরের জমিগুলো আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আসল মালিকেরা ফিরে পেয়েছে। আর আরমান আলী ও তার শক্তিশালী সিন্ডিকেটের বিচার প্রক্রিয়া এখন দেশের দ্রুত বিচার ট্রাইব্যুনালে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মিডিয়ার শোরগোল আস্তে আস্তে থেতিয়ে এসেছে। ডিবি অফিসে মায়া চৌধুরীর টেবিলটা এখন আর আগের মতন অগোছালো ফাইলের স্তূপে ঢাকা নেই। তবে তার কাজের চাপ বা মানসিক ক্লান্তি বিন্দুমাত্র কমেনি। আজ সকালে ডেস্কে আসার পর থেকেই তার কম্পিউটারে হাই রেজুলেশন স্ক্রিনে একটা অদ্ভুত ও অত্যন্ত জটিল কেস ফাইল খোলা রয়েছে। এটা কোনো সাধারণ মার্ডার বা রাজনৈতিক দাঙ্গা বা প্রথাগত কিডন্যাপিংয়ের ঘটনা নয়। এটি একটি হাই প্রোফাইল কর্পোরেট সাইবার ক্রাইম এবং নিখোঁজ সংবাদ। দেশের অন্যতম দীর্ঘস্থানীয় আইটি এবং সফটওয়্যার ফার্ম ডিজিটাল ডিফেন্স ইনক এর চিফ সিস্টেম আর্কিটেক্ট ও লিড ডেভেলপার ফাহিম আহমেদ গত 3 দিন ধরে রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার ঠিক আগের রাতে ফাহিম আহমেদ তার ব্যক্তিগত ল্যাপটপ থেকে একটি বিশাল এনক্রিপ্টেড ডাটা ফাইল তার এক দূর সম্পর্কের কাজিনের ব্যক্তিগত মোবাইলে পাঠিয়েছিলেন। সেই কাজিন পেশায় একজন সাধারণ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার, যার আইটি সিকিউরিটি নিয়ে কোনো ধারণাই নেই। কিন্তু অদ্ভুত ও আশঙ্কাজনক বিষয় হলো, সেই মেলটি সাকসেসফুলি হওয়ার ঠিক 45 মিনিটের মাথায় ফাহিমের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরার অকেজো হয়ে যায়। তার ব্যক্তিগত ফোনটি চিরকালের জন্য অফ হয়ে যায় এবং সে নিজে যেন আক্ষরিক অর্থেই বাতাসে মিলে যায়। মায়া তার ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপে একটা বড় চুমুক দিয়ে মাউসে স্ক্রল হুইলটা ঘোরাতে ফাইলটা খুঁটিয়ে দেখছিল। ফাহিমের সেই সাধারণ কাজিন ছেলেটি মোবাইলটি পাওয়ার পরেই কৌতূহলবশত যখনই ফাইলটি ডিক্রিপ্ট বা আনলক করার চেষ্টা করছে, তখনই তার লোকাল আইপি অ্যাড্রেসে একের পর এক অত্যন্ত শক্তিশালী সাইবার অ্যাটাক হতে শুরু করেছে। ডিবি ল্যাবের প্রাথমিক রিপোর্ট বলছে, এই আক্রমণগুলো কোনো সাধারণ হ্যাকারের তৈরি স্ক্রিপ্ট কিডি দিয়ে করা নয়। এগুলো অত্যন্ত চতুর এবং গ্রেড ম্যালওয়্যার বটেন্ট দিয়ে করা হয়েছে। মায়ার পুলিশি ষষ্ঠ ইন্দ্রিয় এবং দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা বলছে, এই ইনক্রিপ্টেড ফাইল ভেতরে এমন কিছু ডিজিটাল ব্ল্যাকমেইল ডকুমেন্ট, ট্রানজ্যাকশন লেজার বা ডেটাবেস ব্যাকআপ আছে, যা প্রকাশ পেলে দেশের বড় বড় কিছু কর্পোরেটের হাঙ্গর, ব্যাংকিং, ঋণের মাফিয়া এবং উচ্চপদস্থ প্রভাবশালী সরকারি কর্মকর্তাদের মুখোশ এক নিমিষে উন্মোচিত হয়ে যাবে। আর ঠিক এই কারণে অপরাধী চক্রটি যে কোনো মূল্যেই ফাইলটি খোলার আগেই তা সম্পূর্ণ ধ্বংস করতে চায় এবং ফাহিম আহমেদকে চিরতরে নীরব করে দিতে চাইছে। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তার কোমর থেকে ডিবির আইডি কার্ডটা ঠিক করে নিল। এই ধরনের জটিল প্রযুক্তি, গোলকধাঁধা, ডার্ক ওয়েব, মনস্তাত্ত্বিক এবং নিখুঁত এনক্রিপশন বোঝার জন্য তার এমন একজন মানুষের তীক্ষ্ণ মস্তিষ্কের সাহায্যের প্রয়োজন, যার চোখে সাধারণ আইনের সীমাবদ্ধ গণ্ডির বাইরে গিয়েও সত্যকে দেখতে পারে। সে আর এক মুহূর্তেও সময় নষ্ট না করে তার হ্যান্ডব্যাগ আর গাড়ির চাবিটা তুলে নিল। তার গন্তব্য বিজয়নগরের সেই সুপরিচিত সন্ত এবং জরাজীর্ণ গলি। বেলা ঠিক 1:15। বিজয়নগরের কোলাহলপূর্ণ মূল সড়ক থেকে কিছুটা ভেতরে অবস্থিত সেই পুরনো গলিটা। তখন শরতের তপ্ত রোদ এসে পড়েছে। অক্ষরমালা বুকশপ ও লাইব্রেরি এর কাঠের দরজায় হাত দিতেই ওপাশ থেকে ছোট পিতলের ঘণ্টিটা পরিচিত মিষ্টি ও স্নিগ্ধ সুরে বেজে উঠল। দোকানের ভেতরের পরিবেশটা বরাবরের মতোই শান্ত, মায়াবী এবং বাইরের ধুলোবালি এবং যান্ত্রিক কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। চারিদিকের কাঠের আলমারিগুলোতে থরে থরে সাজানো পুরনো এবং নতুন বইয়ের সুবাস আর হলদেটে কাগজের গন্ধ মিলে এক অদ্ভুত শান্তিময় আবহ তৈরি করে রেখেছে। দোকানের একদম শেষ মাথায় হালকা আলোর নিচে কাউন্টারে বসেছিল শাকিল মাহমুদ। তার চোখে সেই চেনা চশমা, পরনে একটি সাধারণ হালকা ধূসর রঙের সুতির শার্ট। সে খুব মনোযোগ দিয়ে একটি অত্যন্ত প্রাচীন ও পাতা ছিঁড়ে যাওয়া ইতিহাসের বইয়ের মলট মেরামতের কাজ করছিল। মায়াকে ভেতরে ঢুকতে দেখেই শাকিল তার হাতের আঠা ও বিশেষ কাগজগুলো একপাশে সরিয়ে রাখল। তার শান্ত ও গভীর চোখে কোনো চমক বা বিস্ময় ফুটে উঠল না, বরং তার ঠোঁটের কোণায় এক চিলতে মৃদু হাসি দেখা দিল, যেন সে আগে থেকেই জানতো যে মায়া আজ কোনো এক বড় জটিলতা নিয়ে তার এই শান্ত আস্তনায় হাজির হবে। শাকিল তার চশমা নাকের উপরে একটু ঠিক করতে করতে অত্যন্ত ধীর এবং পরিমিত গলায় বলল, আসুন অফিসার মায়া চৌধুরী। শরতের এই
চমৎকার শান্ত দুপুরে ডিবি পুলিশের এই জরুরি আগমনী বার্তা ঠিক কী ইঙ্গিত করছে? মায়া সরাসরি কাউন্টারের সামনে এসে কাঠে চেয়ারটায় বসলো। সে কোনো ভনিতা না করে তার ব্যাগ থেকে ফাহিম আহমেদের নিখোঁজ হয়ে যাওয়া এবং সেই সাইবারের চুরির কেস ফাইলটা একটি প্রিন্ট আউট ও মেইলের সোর্স কোড কপি শাকিলের সামনে মেলে ধরল। মায়া গম্ভীর গলায় বলল, শহরের শান্তিপ্রিয় দিনগুলো বোধহয় আবার ফুরিয়ে এসেছে শাকিল। আরমান আলীর অধ্যায় আমরা শেষ করেছি ঠিকই, কিন্তু কর্পোরেট জগতের এক নতুন এবং অনেক বেশি চতুর অন্ধকারের সূত্রপাত হয়েছে। শাকিল কোনো কথা না বলে ফাইলটা নিজের দিকে টেনে নিল। তার দীর্ঘ এবং সরু আঙ্গুলগুলো একে একে ফাইলের পাতাগুলো উল্টাতে লাগলো। নিখোঁজ ফাহিম আহমেদের চশমা পরা সরল মুখায়ব, তার আইটি ফার্ম ডিজিটাল ডিফেন্স ইনক এর কাজের বিবরণ এবং সেই ইনক্রিপ্টেড মেইলের জটিল হেডার কোডগুলোর ওপরে তার তীক্ষ্ণ দৃষ্টি বুলে গেল। শাকিলের শান্ত চোখের কোণাগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে এলো, যা তার গভীর মনোযোগের লক্ষণ। শাকিল ফাইল থেকে মাথা না তুলেই নিচু ও গম্ভীর স্বরে বলল, ফাহিম আহমেদ, আমি তাকে চিনি না, তবে আইটি সার্কেলে তার নাম শুনেছি। সে এই শহরের অন্যতম সেরা এবং জিনিয়াস ক্রিপ্টোগ্রাফি ও এনক্রিপশন এক্সপার্ট। সে যে ফার্মে কাজ করত তারা মূলত দেশের বড় বড় বেসরকারি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং সরকারি মেগা প্রজেক্টের কোর সিকিউরিটি সিস্টেম ও ফায়ারওয়াল ডিজাইন করে। এমন একজন মানুষ নিখোঁজ হওয়া এবং তার ব্যাকআপ ফাইল নিয়ে সবার অ্যাটাক হওয়া মানে ডার্ক ওয়েবের কোনো অত্যন্ত শক্তিশালী চক্র বা কোনো আন্তর্জাতিক কর্পোরেট জায়ান্ট এর পেছনে সরাসরি যুক্ত আছে। তুমি ঠিকই ধরেছো শাকিল। ফাহিম নিখোঁজ হওয়ার আগে যে ফাইলটা পাঠিয়েছে সেটা ডিক্রিপ্ট বা হ্যাক করার ক্ষমতা আমাদের ডিবিএস সাইবার ল্যাবের সাধারণ অফিসার বা হ্যাকারদের নেই। তারা যখনই ফাইলটার মেইন ডিরেক্টরিতে ঢোকার চেষ্টা করছে তখনই একটা সেলফ ডিস্ট্র্যাক্ট কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর ফাহিমের সেই কাজিন ছেলেটি এখন আতঙ্কের চরম সীমায় পৌঁছে গা ঢাকা দিয়েছে, কারণ তার বাড়ির আশেপাশে অনবরত কিছু অদ্ভুত ডিজিটাল স্ক্যানার গাড়ি ও ফিজিক্যাল নজরদারি চালানো হচ্ছে। অপরাধীরা মরিয়া, তারা যে কোনো মূল্যে ওই ডাটা ধ্বংস করতে চায়। শাকিল ফাইলটা টেবিলের উপর রাখলো এবং তার চশমা খুলে পাশে রেখে মায়ার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে সেই চশমার আড়ালে থাকা প্রহরীর আদিম তীক্ষ্ণতা এবং স্থিরতা আবার ফিরে এসেছে। আপনি চান আমি এই ফাইলের ডিজিটাল এনক্রিপশন ভাঙি এবং ফাহিম আহমেদের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি, তাই তো? হ্যাঁ শাকিল, আইন যেখানে প্রযুক্তির জটিলতা এবং কর্পোরেট ক্ষমতা দেয়ালের সামনে এসে থমকে যায়, সেখানে তোমার মতো প্রহরীর সূক্ষ্ম বুদ্ধিমত্তার সাইবার জ্ঞান প্রয়োজন। আমি জানতে চাই ওই ফাইলের ভেতরে ঠিক কী এমন ভয়ানক সত্য লুকিয়ে আছে যার জন্য একটা জীবন্ত মানুষকে এভাবে রাতের অন্ধকারে উধাও করে দেওয়া হলো। আর আমি এটা আজ রাতের মধ্যেই জানতে চাই। তোমার কেন মনে হলো যে এটা আমি করব? কারণ আরমান আলীর মাথার উপর বসে তাকে নাচানোর ব্যক্তিটা এই শহরে এখনো আছে। আমি জানি তুমি তোমার গ্রামের প্রতিশোধ নিতে চাও, কিন্তু এভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তুমি খবর কোথায় পেলে? যেদিন আমরা আরমান আলীকে অ্যারেস্ট করি সেদিন আরমান আলী আমাদের একটা ওয়ার্নিং দেয়, কিন্তু জয়ের উল্লাসে আমরা তেমন মনোযোগ দিইনি। তবে তার কিছুদিন পর আমি আবার আরমান আলীর কেস নিয়ে পড়াশোনা শুরু করি আর এটা জানতে পারি যে বড়িয়া গ্রামে বিশেষ কাজের জন্য মোট 4 জন গিয়েছিল। আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, তার মানে আরও একজন আছে যে এদের উপর বসে আছে, কিন্তু খুব সাবধানে কাজ করে যাচ্ছে। আমিও জানতাম আমাদের গ্রামে মোট 3 জন গিয়েছিল পর্যটক হয়ে, কিন্তু সেই দিন আরমান আলীর কথায় আমার মনে হয় আরও একজন আছে তাদের দলে যে এদের মাথা হয়ে বসে আছে। তুমি আমায় এই কেসে সাহায্য করো, আমি তোমার সব ধরনের সাহায্য করব। রাতের প্রহরী একাই কাজ করে, কারোর সাহায্যের প্রয়োজন হয় না। শহরে তেমনই অশান্তি ছড়িয়ে পড়ছে যেমন আরমান আলীর কারণে হয়েছিল। এবার তুমি অন্তত প্রহরী হয়েই সাহায্য করো। শাকিল কিছুক্ষণ সম্পূর্ণ চুপ করে রইল। দোকানের ভেতরের দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দ করে স্পষ্ট শোনা যাচ্ছিল। সে তার পেছনের ড্রয়ার থেকে নিজের কাস্টম বিল্ট ল্যাপটপটা বের করে টেবিলের উপর রাখল। মেইলের সোর্স কোডের বাইনারি কোডগুলোর দিকে তাকিয়ে তার আঙুলগুলো কিবোর্ডের উপর হালকা শব্দ তুলতে শুরু করলো। অফিসার মায়া ফাহিম আহমেদের এই
কোডিংয়ের স্টাইল কোনো প্রথাগত সিকিউরিটি কোড নয়, এটা একটা বিশাল মনস্তাত্ত্বিক ধাঁধা বা ডিজিটাল লজিক ট্র্যাপ। ফাহিম ফাইলটা শুধু পাসওয়ার্ড দিয়ে লক করেনি, সেটার পেছনে একটা কাউন্টার অ্যাটাক ট্র্যাপ তৈরি করে গিয়েছে। আমরা যদি ভুল চাবি বা জোরপূর্বক কোনো ডিক্রিপশন সফটওয়্যার ব্যবহার করি, তবে ফাইলটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে এবং ওপাশ থেকে মূল অপরাধীর কাছে সিগন্যাল চলে যাবে। আমাকে কয়েক ঘন্টা সময় দিন, আমি এর শেষ দেখে ছাড়ব। মায়া স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে ভালো করেই জানে শাকিল মাহমুদ যখন এই কেসের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, তখন ডার্ক ওয়েবের বড় বড় শত্রুরা হোক না কেন, তাদের মুখোশ উন্মোচিত হবে, আর বেশি সময় লাগবেও না। তাই এক নতুন মনস্তাত্ত্বিক কর্পোরেট ও সাইবার যুদ্ধের প্রথম চালটি অত্যন্ত নিখুঁতভাবে চালনা করা হলো অক্ষরমালার সেই শান্ত দুর্গে। রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় 1:15। ঢাকা শহরের চিরচেনা তীব্র ট্রাফিক এবং নাগরিক কোলাহল এখন সম্পূর্ণ শান্ত হয়ে এলেও সাইবার জগতের অন্ধকার গলিগুলো তখনও সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। অক্ষরমালা বুকশপ এর দোতলার সেই ছোট্ট এবং ছিনিমিনি ঘরটি তখন কোনো বাতি জ্বলছে না, শুধু শাকিলের কাস্টম বিল্ট ল্যাপটপের স্ক্রিনের তীব্র নীল আলো তার শান্ত মুখের উপর এসে পড়ল। তার চারিপাশে কাঠের টেবিলের উপর এবার কোনো বাড়িয়া গ্রামের পুরনো ম্যাপ বা কাগজের দলিল ছড়ানো ছিল না, বরং মনিটরের স্ক্রিনে তখন অনবরত স্ক্রল হয়ে যাচ্ছিল হাজার হাজার লাইনের বাইনারি কোড, এনক্রিপশন প্রোটোকল আর গ্লোবাল আইপি অ্যাড্রেসের ডিজিটাল ট্র্যাকিং ম্যাপ। শাকিল অত্যন্ত ঠান্ডা মাথায় চামচটা নাকের ওপর ভালো করে চেপে ধরে ফাহিম আহমেদের পাঠানো সেই রহস্যময় এনক্রিপ্টেড ফাইলটির সিকিউরিটি লোয়ারগুলো এক একটা করে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছিল। প্রায় 2 ঘন্টা কোডিংয়ের গভীরে ডুবে থাকার পর সে বুঝতে পারল ফাহিম আহমেদ যে গাণিতিক অ্যালগোরিদম ব্যবহার করে এই ডাটা লক করেছে, তা ভাঙতে হলে প্রথাগত কোনো হ্যাকিং বা ডিক্রিপশন সফটওয়্যারের কোনো কাজই আসবে না। ফাহিম একজন ক্রিপ্টোগ্রাফি জিনিয়াস হওয়ায় সে ফাইলের সুরক্ষা নিজের ব্যক্তিগত জীবনে কিছু মনস্তাত্ত্বিক লজিক বা ধাঁধা জুড়ে দিয়েছে, যা কেবল একজন চিন্তাশীল মানুষের পক্ষেই বোঝা সম্ভব। হঠাৎ করেই শাকিল ল্যাপটপের ডান কোণে একটি লাল রঙের ফায়ারওয়াল অ্যালার্ম মেসেজ দপ করে জ্বলে উঠল। ওয়ার্নিং, এক্সটার্নাল ইনস্ট্রাকশন ডিটেক্টেড, ট্র্যাক আইপি অ্যাক্টিভেট। শাকিলের শান্ত চোখের মণি দুটো এক মুহূর্তের জন্য সংকুচিত হলো। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর ঝড়ের গতিতে চলতে লাগলো। ওপাশ থেকে কেউ একজন ডার্ক ওয়েবে অত্যন্ত শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে ওই মুহূর্তে শাকিলের লোকাল আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করছে এবং তার সিস্টেমে একটি ভয়ানক মালওয়্যার পুশ করার জন্য অনবরত সাইবার অ্যাটাক চালাচ্ছে। এই ধরনের আক্রমণ কোনো সাধারণ হ্যাকারের কাজ হতে পারে না, এটি একটি সুসংগঠিত, পেশাদার এবং আন্তর্জাতিক মানের সাইবার ক্রাইম সিন্ডিকেটের সুপরিকল্পিত হামলা। শাকিল মাউসে কয়েকটি দ্রুত ক্লিক করে নিজের আসল আইপি অ্যাড্রেসটিকে সম্পূর্ণ হাইড করে দিল এবং একটি ওয়ান টাইম ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক সচল করে দিল। ওপাশের হ্যাকারটি যখন ভাবছিল সে শাকিলকে ট্র্যাপ করে ফেলেছে, শাকিল ঠিক সেই মুহূর্তে অ্যাকাউন্ট অ্যাটাক অ্যালগোরিদম ব্যবহার করে সেই হ্যাকারের নিজস্ব ডিজিটাল ফুটপ্রিন্ট রিজার্ভ ট্যাগ করে ফেলল। ল্যাপটপের স্ক্রিনে গ্লোবাল ম্যাপ হ্যাকারের মূল সার্ভারের লোকেশনটি পিনপয়েন্ট হতেই শাকিল ভুরু কুঁচকে গেল। লোকেশনটি কোনো লন্ডন বা আমেরিকার ডার্ক ওয়েব হাব নয়, এটি খোদ ঢাকা শহরের বনানী এলাকার একটি বিলাসবহুল বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের বেসমেন্ট। একই সময়ে কিবোর্ডের শেষে এন্টার বোতামটি চাপতেই ফাহিম ফাইলের প্রথম অত্যন্ত জটিল সিকিউরিটি লেয়ারটি ভেঙে গেল। স্ক্রিনে ভেসে উঠল কিছু অত্যন্ত সংবেদনশীল এবং ভয়ানক ডিজিটাল ডেটা। দেশের 3টি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের মূল ডিজিটাল ভল্ট থেকে গত 6 মাসে প্রায় 500 কোটি টাকা ওয়ান টাইম সেল কোম্পানির মাধ্যমে অত্যন্ত চতুরতার সাথে দেশের বাইরে পাচার করা হয়েছে। আর সেই পুরনো ডিজিটাল জালিয়াতির পেছনে মূল সুবিধাভোগী এবং মাস্টার মাইন্ড হলো নেক্সাস গ্লোবাল নামক একটি নামী বহুজাতিক লজিস্টিক ফার্ম।
যার মালিক এই শহরে একজন অত্যন্ত প্রভাবশালী, সম্মানিত এবং সমাজসেবক হিসেবে পরিচিত কর্পোরেট জায়েন্ট ইমরান চৌধুরী। শাকিল চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আরমান আলীর চেয়েও এই ইমরান চৌধুরী অনেক বেশি চতুর এবং বিপজ্জনক, কারণ সে অপরাধ করে কোনো অস্ত্রের জেরে বা গুন্ডা বাহিনী দিয়ে নয়, বরং মাউসের একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এবং কাগজের বৈধ কলমে আইনি ফাঁকফোকর গলে। ঠিক তখনই শাকিলের টেবিলের উপর রাখা ব্যক্তিগত ফোনটা একটা মৃদু ভাইব্রেশন হলো। একটি দোকানের নিচে প্রধান ফটকে লাগানো মোশন সেন্সর সিসিটিভি ক্যামেরার সিকিউরিটি অ্যালার্ট। শাকিল দ্রুত ফোনের স্ক্রিনের দিকে তাকালো। লাইভ ফুটেজ দেখা যাচ্ছে। বিজয়নগরের সেই অন্ধকার এবং জরাজীর্ণ গলির মুখে কালো রঙের উইন্ডো গ্লাস ঢাকা মাইক্রোবাস এসে নিঃশব্দে দাঁড়িয়েছে। গাড়িটির ভেতর থেকে 3 জন কালো জ্যাকেট এবং ক্যাপ পরা লোক অত্যন্ত সতর্কতার সাথে নেমে আসছে, যাদের জ্যাকেটের পকেটে ভারী আগ্নেয়াস্ত্র অবয়ব পরিষ্কার দেখা যাচ্ছে। অপরাধীরা সাইবার ওয়ার্ল্ডে শাকিলের আইপি পুরোপুরি ট্র্যাক করতে না পারলেও ফাহিম আহমেদ সেই কাজিনের মেইলের ডিজিটাল ট্রেইল ধরে এই অক্ষরমালা বুকশপের ঠিকানায় ঠিকই খুঁজে বের করে ফেলছে। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ফাহিম সেই বিপজ্জনক ফাইলটির ডেসক্রিপশন এবং সত্য উন্মোচন কাজটি এই মুহূর্তে এই পুরনো লাইব্রেরির ভেতরেই চলছে। শাকিল অত্যন্ত শান্তভাবে ল্যাপটপটি শাটডাউন করলো এবং একটি মিলিটারি গ্রেড ইনক্রিপ্টেড পেনড্রাইভ সমস্ত উদ্ধারকৃত ডেটা কপি করে নিল। সে তার চশমাটা খুলে টেবিলের উপর রাখলো এবং ডয়ার থেকে একটি ছোট্ট স্মোক গ্রেনেড বের করলো, যা সে বাড়িয়া গ্রামের ঘটনার পর থেকে নিজের নিরাপত্তার জন্য সবসময় কাছে রাখত। সে জানতো একজন বিশেষ প্রহরীর জীবনে শান্ত এবং স্নিগ্ধ সকালের পাশাপাশি এমন অন্ধকার ও ভয়ানক রাতের মুখোমুখি হওয়াটা অনিবার্য। সে লাইটের সুইচটি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে অন্ধকারের সাথে নিজের অবয়বকে মিশিয়ে দিল।